আমাদের আজকের গল্প শিকড়, কলমে ছবি ব্যানার্জি। পেশায় কেমিস্ট্রির অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ী বহু কষ্টে মাসখানেক আগে বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ময়ূরাক্ষী সেনের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আজ সেই দিন। নির্দিষ্ট সময়ে তার ডাক পড়ল। ডক্টর সেন বললেন, বসুন মিস্টার লাহিড়ী, এবার বলুন আপনার সমস্যা কী। আপনার সঙ্গে কেউ এলে তাকে ডাকতে পারেন। যদিও পেশেন্টের সমস্যা আমি তার নিজের মুখ থেকে শুনতেই অভ্যস্ত। ইন্দ্রজিৎ বলল, ম্যাডাম, আমি একলাই এসেছি। আসলে আমার সমস্যা বলতে তেমন কিছুই নেই। ওটা সব মেন্টাল পেশেন্টরাই বলে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট নিজের কোনো সমস্যা বুঝতেই পারে না, ওটা বাড়ির লোকেই বুঝতে পারে। সেই জন্যই জিজ্ঞেস করেছিলাম আপনার সঙ্গে কেউ এসেছেন কি না। ইন্দ্রজিৎ বলল, ম্যাডাম, আমি একজন কলেজের অধ্যাপক। আমার মা গত হবার পর আমি একলাই থাকি। ডক্টর সেন বললেন, দেখুন মিস্টার লাহিড়ী, মানসিক সমস্যা নিয়েও অনেকেই চাকরি বাকরি ও নর্মাল জীবনযাপন করে। আপনার স্বাস্থ্যবান চেহারা, কিন্তু আপনার চোখের নিচে কালি। আপনার রাতে ঘুম হয় না। আজ 6 মাস ধরে আমার প্রচণ্ড ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আর তার কারণটা খুব অবিশ্বাস্য। আমি খানিকটা দিশেহারা হয়েই আপনার কাছে এসেছি। আপনার বয়স কত? 33+। আপনি একা থাকেন বলেছেন, বিয়ে করেননি কেন? আপনার কি বিশেষ বান্ধবী কেউ আছেন? মানে স্থায়ী প্রেমিকার কথাই বলছি। ইন্দ্রজিৎ বলল, আমার অনেক কলিগ বন্ধু বান্ধবী আছে, কিন্তু আপনার ভাষায় বিশেষ বন্ধু কেউ নেই। আপনার মতো অ্যাট্রাকটিভ হ্যান্ডসাম চেহারাতে কোনো বিশেষ বান্ধবী না থাকাটাই তো আপনার মানসিক সমস্যা। কেন নেই? মেয়েদের প্রতি আপনি কোনো আকর্ষণ বোধ করেন না নাকি আপনি? ইন্দ্রজিৎ তীব্র প্রতিবাদ করে বলল, না ম্যাডাম, আমি শরীরে মনে একজন পুরুষ। আমার আর 5 জনের মতোই কামনা বাসনা সব আছে। আচ্ছা, অল্প বয়সে মেয়েদের নিয়ে আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? না ম্যাডাম, আমি মেয়েদের রেসপেক্ট করি। ডক্টর সেন বললেন, আপনার বন্ধুস্থানীয় মহিলারা কি আপনার রেসপেক্ট চায় বলে আপনার মনে হয়? এটা তো মধ্যবয়সী মার্কা কথা। আপনার কি ভবিষ্যতে রামকৃষ্ণ মিশনে মহারাজ টহারাজ হওয়ার ইচ্ছে আছে? ইন্দ্রজিৎ বলল, আমি আপাদমস্তক একজন গৃহস্থ সংসারী মানুষ। গৃহিণী না থাকলে কি খাঁটি গার্হস্থ্য জীবন হয়? আপনার তো মাও বেঁচে নেই বলছেন। ম্যাডাম, অনেকেই তো একা একাই জীবনটা কাটিয়ে দেয়, অবশ্যই, কিন্তু আপনি তো সাধু সন্ন্যাসীও নন। মেয়েদের প্রতি দুর্বলতা আকর্ষণ স্বাভাবিক জীবনের ধর্ম। এছাড়াও মানুষ জৈবিক চাহিদাকেও অস্বীকার করতে পারে না। শুনুন মিস্টার লাহিড়ী, আমাকে আপনার ছোট থেকে বড় হয়ে ওঠা ও প্রতিষ্ঠিত হওয়া অবধি সবটা আমাকে জানতে হবে। ইন্দ্রজিৎ বলল, আসলে যে অবিশ্বাস্য সমস্যার জন্য আমি আপনার কাছে এসেছি সেটা কি বলতে পারি? ডক্টর সেন বললেন, দেখুন মিস্টার লাহিড়ী, ফুলে ফলে পরিপূর্ণ একটা গাছ যখন আস্তে আস্তে হঠাৎ করেই শুকিয়ে যায়, তখন বুঝতে হবে তার শিকড়ে উই পোকা বা বিষাক্ত পোকারা বাসা বেঁধেছে। তখন ওই শিকড়ের ট্রিটমেন্ট করলেই গাছটা বেঁচে যায়। ঠিক তেমনই আমরা যখন কারোর মানসিক সমস্যার চিকিৎসা করি, তখন আমরা মানুষের অতীত বর্তমান ঘেঁটে শিকড়ের সন্ধানই করি। আমি আপনাকে অন্য পেশেন্টের মতো ঘর আবছা অন্ধকার করে কোনো সিটিংয়ের কথা বলবো না। আপনি নেক্সট দিন থেকে আপনার ছোট থেকে বড় হয়ে ওঠা টুকরো টুকরো ঘটনার কথাই আমাকে বলবেন। দরকার হলে খাতায় পয়েন্ট করে লিখে রাখবেন। আজ আমি আপনাকে স্মাইল ডোজের ঘুমের ওষুধ প্রেসক্রিপশন করছি। কিন্তু ম্যাডাম, আমার সমস্যার কথাটা যদি একবার শুনতেন। দেখুন, আপনার অতীতের টুকরো টুকরো ঘটনার সঙ্গে বর্তমান সমস্যার একটা লিঙ্ক আছে। আমি আগে সেই লিঙ্কটা খুঁজব। আপনি আগামীকাল সন্ধ্যা 6টায় আসুন। ইন্দ্রজিৎ খানিকটা হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। ভদ্র মহিলার এত নামডাক, কিন্তু তার আসল সমস্যার কথাই শুনতে চাইলেন না। বাড়ির সর্বক্ষণের সহায়িকা সন্ধ্যা মাসি আগে সকালে এসে রাত 8টায় রান্না সেরে চলে যেত। মায়ের মৃত্যুর পর সে নিজে থেকে রাতেও থাকতে চেয়েছিল। শুধু তার একমাত্র মেয়ে যখন ব্যাঙ্গালোরে থেকে বছরে একবার আসে, তখন রাতেই চলে যায়। বাড়ি ফিরতেই সন্ধ্যা মাসি 1 কাপ কফি এনে বলল, বাবা, তুমি এখন আর কিছু খাবে? ইন্দ্র বলল, না মাসি, একবারে রাতেই খাবো। রাতে খাওয়া দাওয়ার পর 1 চটকা ঘুমোতে না হতেই আবার দুঃস্বপ্ন। ঠিক দুঃস্বপ্ন কি?
সে যে পরিষ্কার দেখছে আর শুনছেও। বড় লাইটটা জেলে দিয়ে আবারও একটা নির্ঘুম রাত কেটে গেল। পরদিন কলেজ থেকে ফিরেই ডক্টর সেনের চেম্বারেও গেল। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর তার ডাক এলো। ডক্টর ময়ূরাক্ষী সেন সহাস্যে বললেন, আসুন মিস্টার লাহিড়ী, বুঝতে পারছি আপনি কাল একটু মনক্ষুণ্ণ হয়েই বাড়ি ফিরছিলেন, রাতে ঘুম হয়েছিল। ঠিক আছে, আগে আপনার বর্তমান সমস্যার কথা না হয় শুনি। ইন্দ্রজিৎ বলল, আমার মায়ের মৃত্যুর মাস দুয়েক পর এক ঘুম পর থেকেই আমি প্রায় মাকে আমার কাছে আসতে দেখছি এবং তার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। প্রথম প্রথম আমার এটাকে দুঃস্বপ্ন বলেই মনে হতো। ময়ূরাক্ষী বললেন, হোয়াট? আপনার মৃত মাকে স্পষ্ট দেখছেন এবং তার কথাও শুনতে পাচ্ছেন? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি নিজেও পড়া বাস্তব বা অলৌকিক কিছুতে বিশ্বাস করি না। ময়ূরাক্ষী বললেন, তিনি কি বলছেন? মা বলছে, বাবু তুই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? তোর বাবার তো স্ত্রী সন্তান সব ছিল, কিন্তু আমার তো তুই ছাড়া কেউ ছিল না। স্ট্রেঞ্জ। তারপর? আমি কিছু বলার আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু গো গো আওয়াজ ছাড়া মুখ দিয়ে কোনো কথা বেরোতো না। ডক্টর সেন বললেন, আপনি বিজ্ঞানের অধ্যাপক হয়ে এসবে বিশ্বাস করেন? এটা আপনার হ্যালুসিনেশন বলেই মনে হচ্ছে না? আমিও সেটাই ভাবতাম, কিন্তু ঘটনাটা প্রায় রাতেই ঘটছে, আর বাকি রাত আমি ঘুমোতেও পারি না। ডক্টর সেন বললেন, হ্যালুসিনেশন হলেও আপনার মায়ের প্রশ্নগুলো অর্থবহ। আপনার সচেতন মনেও এই প্রশ্ন ছিলই, যা আপনার মা বেঁচে থাকতে বলে উঠতে পারেননি। এবার আপনার ছোটবেলার সব খুঁটিনাটি কথা বলুন। ইন্দ্রজিৎ বলল, আমার মা পরমা লাহিড়ী একটা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। বাবা একটা কর্পোরেট সংস্থা উচ্চ পদে চাকরি করতেন। আমার মাধ্যমিক পরীক্ষার পর আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। শুনেছি মায়ের বিয়েটা সম্বন্ধ করে দাদুর এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেই হয়েছিল। ম্যাডাম, খুব ছোট থেকে মাধ্যমিক পর্যন্ত আমার সময়টা ছিল গোল্ডেন টাইম। আর 5টা সুখী দম্পতির মতো আমার বাবা মার দাম্পত্য জীবন সুখী ছিল। আমি আমার বাবা মা দুজনকেই আকণ্ঠ ভালোবাসতাম, কিন্তু আমার কাছে বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আমার স্কুল জীবনের ছোটোখাটো সব কিছুই বাবার সঙ্গে শেয়ার করতাম। মা বরাবর আমার পড়াশোনার ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখত। আমি জ্ঞান হয়ে অবধি বাবা মার বড় কোনো ঝগড়াঝাটিও দেখিনি। আমাকে ঘিরেই তাদের জীবন আবর্তিত ছিল। ডক্টর সেন বললেন, তারপর? ইন্দ্রজিৎ বলল, সপ্তাহের একটা দিন রবিবার আমাদের ছোট্ট ফ্ল্যাটটায় উৎসব পড়ে যেত। সেদিন মা নিজের হাতে খাসির মাংস, ভাজাভুজি, চাটনি আর বাবার আমার ফেভারিট কাজু কিশমিশ ছড়ানো ঘন দুধের পায়েস বানাতো। বাবা রান্না করতো বাটার পনির। সেদিন আমাদের সর্বক্ষণের সহায়িকা সন্ধ্যা মাসিকে ছুটি দেওয়া হতো। সন্ধেবেলায় আমরা কখনো কখনো শপিং মলেও যেতাম। কোনো রবিবার লং ড্রাইভে গিয়ে রাতে বাইরে ডিনার সেরেও বাড়ি ফিরতাম। ডক্টর ময়ূরাক্ষী সেন বললেন, বাহ, চমৎকার! এ তো রীতিমতো সুখী গাউটসদের ছবি। তাহলে ডিভোর্সটা হলো কেন? বলছি ম্যাডাম, আমার তখন মাধ্যমিক পরীক্ষার বেশি দেরি নেই। রাত জেগেই পড়তাম। একদিন রাত 12:30টার সময় পড়া শেষ করে টয়লেট থেকে ফিরে আসার সময় দেখলাম বাবা মায়ের ঘরে আলো জ্বলছে। আসার সময় মায়ের কিছু কথা স্পষ্ট আমার কানেও এলো। মা বলছে, বাবুর পরীক্ষার পর সিদ্ধান্ত নেব। আমার সেটা শুনেও কোনো খটকাও লাগেনি। মনে হয়েছিল আমার পরীক্ষার পর বড় ট্যুর প্রোগ্রামের জন্য মা সিদ্ধান্তের কথা বলছে। অবশ্য ইদানিং বাবা অনেক রাত করে বাড়ি ফেরা দেখে মাকে খুব গম্ভীর দেখতাম। আমার মাধ্যমিক পরীক্ষার 3 দিন পর এক রবিবার মা বলল, বাবু, আমি মনে করি তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, তাই আমি এখন যেটা বলবো সেটা শুনে তুই চমকে যাস না। আজ না হয় কাল একটা সিদ্ধান্ত আমাকে নিতেই হতো। তোর বাবা আমাকে ডিভোর্স দিয়ে অন্য কারোকে বিয়ে করতে চায়। সে নিপা বলে একটা মহিলাকে ভালোবাসে। আমি ঠিক করেছি ওকে মিউচুয়াল ডিভোর্স দেব। এখন কোর্ট ঠিক করার আগে তোকে ঠিক করতে হবে তুই কার সঙ্গে থাকতে চাস। আমি খবরটা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। সেই মুহূর্তে গোটা পৃথিবীটা আমার কাছে ভূমিকম্পের মতো দুলে উঠল। আমার বিবর্ণ মুখের দিকে চেয়ে বাবা বলল, পরমা, বাবু তোমার সঙ্গেই থাকবে, শুধু ওর সঙ্গে আমার যোগাযোগটুকু আমাকে রাখতে দিও। মা বলল, না দেবজিৎ, বাবুকে আমি দু নৌকায় পা দিয়ে চলতে দেব না। বাবু আমার কাছে থাকতে চাইলে তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে আমি দেব না। তুমি তো নতুন করে সংসার করতে চলেছ,
এতদিনের বন্ধনকে যখন ছেড়ে ফেলে চলেই যাবে, তখন তোমার তো পিছুটান থাকা তো উচিত নয়। ও এখনও নাবালক, দুই দিক থেকে দড়ি টানাটানি হলেও ও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি কথা দিচ্ছি, বাবু তোমার কাছে থাকলে আমিও ছেলে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। সিদ্ধান্তটা বাবুকেই নিতে দাও। আমি মায়ের মুখে সব হারানোর ব্যথায় কষ্টে মাখামাখি মুখটা দেখে ভীষণভাবে সমব্যথী হয়ে বললাম, আমি মায়ের কাছেই থাকতে চাই। মা বলল, তাহলে তোকেও কথা দিতে হবে বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখবি না। কোনো যোগাযোগ রাখবো না বলতে কষ্টে আমার বুকটা টনটন করে উঠল। মায়ের মুখ চেয়ে বললাম, কথা দিলাম। মা আমার চোখ থেকে টপটপ করে জল ঝরে পড়া দেখে বলল, তোর কষ্ট হচ্ছে বাবু? ভীষণ কষ্ট হচ্ছে মা, আমি যে তোমাদের দুজনকেই ভালোবাসি। মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, মাসের প্রথম রবিবার তোর বাবাই ফ্ল্যাটে এসে 2 ঘন্টা তোর ঘরে তোর সঙ্গে সময় কাটাতেই পারে, শুধু একটা দিন, কিন্তু বাইরে কখনোই নয়। বাবা আর আমি এই প্রস্তাবে হাতে চাঁদ পেলাম। ডক্টর সেন বললেন, আজ এই পর্যন্তই থাক মিস্টার লাহিড়ী, আপনি আমার পার্সোনাল ফোন নাম্বারটা রাখুন। এরপর যেদিন আপনি হ্যালুসিনেশন দেখবেন, পরদিনই আমাকে ফোন করে জানিয়ে চলে আসবেন। বাকি কথা সেদিনই হবে। ইন্দ্রজিৎ পরপর 4 দিন মাকে তার ঘরে আসতে দেখল না, কিন্তু ঘুমটাও এই কটা দিন ছেঁড়া ছেঁড়াই হলো। ঠিক 5 দিনের দিন আবারও ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যে মাকে দেখল। মা বলছে, তোকে আমি একটা দিন বাবার সঙ্গে দেখা করার অনুমতি তো দিয়েছিলাম, কিন্তু তারপর প্রতিটি রবিবার তার সঙ্গে সারাটা দিন কাটিয়ে আমাকে মিথ্যে বলে আমার বিশ্বাস ভাঙলি কেন? আমার মৃত্যু সংবাদ তাকে কে দিতে বলেছিল? তার সাহায্য নিতে হলো কেন? আমি যে আমার সবটুকু দিয়ে তোকে ভালোবেসেছিলাম, সেটার কোনো দাম নেই তোর কাছে? ইন্দ্র মাকে প্রাণপণে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বিফল হয়ে নিজের গোগো শব্দে নিজেই চমকে উঠল। পরদিন সকালে উঠেই ডক্টর সেনকে সবটা বলল। ডক্টর সেন বললেন, আজ সন্ধ্যা 7টায় চলে আসুন। ডক্টর সেন বললেন, এবার বলুন তো, আপনি কি সত্যিই কি প্রতি রবিবার মাকে গোপন করে বাবার সঙ্গে যোগাযোগ করতেন? হ্যাঁ ম্যাডাম, এটা তো আপনি অন্যায় করতেন। আপনার বাবা মায়ের বিবাহিত জীবন কত বছরের? 18 বছরের। ডক্টর সেন বললেন, আপনার একবারও মনে হয়নি দীর্ঘ 18 বছরের দাম্পত্য জীবন ছেড়ে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে আপনার বাবা আপনার মায়ের প্রতি অন্যায় করেছেন? ম্যাডাম, আমার বাবা মায়ের সঙ্গে দ্বিচারিতা বা প্রতারণা করেননি। সম্পর্ক থেকে অনেক বকেই বছরের পর বছর বিবাহিত বহির্ভূত সম্পর্কে ব্যালেন্স করে চলে। বাবা কিন্তু এটা করেননি। আর ভালোবাসাহীন সংসারে একসঙ্গে শুধুমাত্র থাকার জন্যই থাকাটা কি ঠিক? কিন্তু আপনার মা যদি স্বাবলম্বী না থাকতেন? দেখুন, যে সময় বাবা মার বিবাহ বিচ্ছেদ হয় সে সময় আমার বয়স খুব কম ছিল, তবে আমার লেখাপড়ার জন্য বাবা সব খরচ করার প্রস্তাবও দিয়েছিলেন এবং এককালীন টাকাও দিতে চেয়েছিলেন। মা সবটা ঠান্ডা মাথায় প্রত্যাখ্যান করেছিল। মা স্বাবলম্বী না হলে কি সিদ্ধান্ত নিত আমি জানি না। আমার মায়ের আত্মসম্মান বোধ প্রবল ছিল, কিন্তু তারপরেও আপনি বাবাকে ভালোবাসতেন। ম্যাডাম, কোনো ভালোবাসায় হিসেব কষে হয় না। বাবা মার বিবাহ বিচ্ছেদটা নিঃসন্দেহে দুঃখজনক। বাবার প্রতি আমার অন্তহীন টান আমি চেষ্টা করেও ভুলতে পারিনি। এটা মা জানলে দুঃখ পাবে বলেই আমি বলতে পারিনি, তবে মা বেঁচে থাকার সময় এটা বলার অনেক চেষ্টা করেছিলাম। আপনার মা কিভাবে মারা যান? ঘুমের মধ্যে ম্যাসিভ হার্ট অ্যাটাকে। চিকিৎসা করার কোনো সুযোগই পাইনি। আমি হঠাৎ শোকে হতভম্ব হয়ে বাবাকে ডেকেছিলাম। ডাকার পর আপনার কি মনে হয়েছিল? আপনি ডেকে ঠিক করেননি? ইন্দ্রজিৎ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না ম্যাডাম, আমার মনে হয়নি, কারণ আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করতাম বাবার ওই নির্দিষ্ট একটা দিন আসার অপেক্ষায় মাও অপেক্ষায় থাকতো। মা নিজেকে যতই কঠিন আবরণে নিজেকে ঢেকে রাখুক না কেন, বাবা বাড়িতে এলেই মায়ের মুখে একটা অন্যরকম আলো দেখতে পেতাম। বাবা সাধারণত সকাল 9টা থেকে 9:30টায় আসতো। মা তার আগে বাবার প্রিয় ব্রেকফাস্ট বানিয়ে রাখতেও ভুল করতো না। ময়ূরাক্ষী বললেন, আপনার মা কি বাবাকে খাবারটা নিজের হাতে দিতেন? খাবারটা হাতে করে দরজার বাইরে থেকে আমাকে দিতে বলতো। বাবা একদিন মাকে বলেছিল, পরমা, তোমার সঙ্গে আমার দাম্পত্য সম্পর্ক না থাকলেও বন্ধুত্বের সম্পর্ক তো থাকতেই পারে। আমি এখানে এলে তুমি যদি এতটা আনইজি ফিল করো,
তাহলে বাবুর সঙ্গে আমি বাইরে কোথাও দেখা করতে পারি? মা কঠিন স্বরে বলেছিল, তোমার সঙ্গে আমি বন্ধুত্বের সম্পর্ক রাখবো এটা তুমি ভাবলে কি করে? তোমার সঙ্গে আমার এখন অতিথির মতো সৌজন্যর সম্পর্ক, আর ডিভোর্সের আগে যা কথা হয়েছে সেটাই থাকবে। আশা করি তুমি আমার এই বিশ্বাসটুকু ভাঙবে না। ময়ূরাক্ষী জিজ্ঞেস করলেন, আর আপনার বাবার প্রতিক্রিয়া? বাবা প্রতিক্রিয়া ঠিক বুঝতে পারতাম না, তবে বাবা মার কাছে একটু সহজ ব্যবহার আশা করত। আসলে মানুষের মন বড় জটিল বস্তু। আপনার মা একতরফাই আপনার বাবাকে নিঃশব্দে ভালোবেসে গিয়েছিলেন, কিন্তু আপনারা দুজনেই ওনার বিশ্বাস ভেঙেছিলেন। মাকে এইভাবে দেখাটা আপনার সচেতন মনের অপরাধ বোধ থেকে অবচেতন মনের কল্পনা। আচ্ছা, আপনি কি এই জন্যই বিয়ে করতে চান না? ইন্দ্রজিৎ বলল, সেটা একটা বড় কারণ তো বটেই। বিয়ের দীর্ঘ 18 বছর পর কারোর জীবনে যে প্রেম আসতে পারে, দুজনের তিল তিল করে সাজানো সংসার এক মুহূর্তে ভেঙে যেতে পারে, এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। তাই বিয়ে আর ভালোবাসা দুটোই আমার কাছে অর্থহীন একটা ব্যাপার। বলতে পারেন বাবা মায়ের বিবাহ বিচ্ছেদই হয়তো আমার অপরিণত বয়সে একটা বিরাট ছাপ রেখে গিয়েছিল। কিন্তু ম্যাডাম, আমি এই হ্যালুসিনেশন থেকে কবে মুক্তি পাব? আপনি হ্যালুসিনেশন বলছেন বটে, কিন্তু আমি সচক্ষে এটা প্রত্যক্ষ করছি। বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে আমি সত্যিই দিশেহারা। ডক্টর সেন বললেন, আমি আপনাকে সুস্থ করে তুলব, শুধু একটু ধৈর্য রাখুন। পরদিনটা ছিল রবিবার। সন্ধ্যা মাসি বেলা 11টার সময় এসে বলল, বাবা, হঠাৎ আমার মেয়ে এসেছে, আমাকে একবার বাড়ি যেতে হবে। আমি ডাল আর আলু ভাজা করেছি, মাংসটা না হয় রাতেই করব। তুমি কষ্ট করে একটা ডিমের অমলেট ভেজে এই বেলাটা চালিয়ে নিও। ইন্দ্র বলল, তুমি যাও মাসি, আজ মাংসটা আমি ঠিক মায়ের মতো করেই রান্না করব। মশলা করা আছে? হ্যাঁ বাবা, সব ফ্রিজে গুছিয়ে রেখেছি, ফ্রিজে টক দইও আছে। ইন্দ্র মাংসটা বের করে সব মশলা আর টক দই মাখিয়ে রেখে 1 কাপ কফি করে নিয়ে এসে ল্যাপটপ খুলে বসল। প্রায় 1:30 বাজতেই ইন্দ্রর খেয়াল হলো মাংস বসাতে সে ভুলে গেছে। যাকগে, এখন ডিমের অমলেটটা করতেও তার কুড়েমি হচ্ছে, ডাল আর আলু ভাজাই যথেষ্ট। রান্নাঘরে ভাত বেড়ে আনতে গিয়ে দেখলো গ্যাসের সিমে মাংসটা ঘুটঘুট করে ফুটছে। অবাক হয়ে ভাবলো, মাংসটা তো আমি বসাইনি, তাহলে কে বসালো? নাকি সে বসিয়ে দিয়ে ভুলে গেছে? ভাত আর গরম মাংসের গড়গড়ে ঝোল আর মাসির করে রাখা চাটনি ছাড়া আর কিছুই নিল না। কিন্তু মাংসতে বড় বড় আলু তো সে দেয়নি, এটা তো স্পষ্ট মনে আছে। আলু তো সে কাটেইনি, নাকি সন্ধ্যা মাসি আলুটা কেটে রেখেছিল? যা বাবা, এসব কি হচ্ছে তার সঙ্গে? খেতেও অবিকল তার মায়ের হাতের রান্নার মতো। খাওয়া শেষ করে মুখ তুলে চাইতেই প্রায় ভূত দেখার মতোই ইন্দ্রজিৎ চমকে উঠল। তার মা নাইটির ওপর একটা হাউসকোট পরে ডাইনিং টেবিলে বসে আছে, ঠিক বরাবর যেমন থাকতো। চোখ পড়া মাত্রই মা মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, দিনের বেলাও তার কি হ্যালুসিনেশন হচ্ছে? সে কি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে? এই কথাটা কি ডক্টর ময়ূরাক্ষী সেনকে বলবে? উনি তো বলেছেন রাতে এই ধরনের হ্যালুসিনেশন দেখলে ফোন করতে। রাতে সেদিন তার মোটামুটি ঘুম হলো, এবং আশ্চর্যের ব্যাপার, বেশ কয়েকটা রাত নির্বিঘ্নেই কেটে গেল। তাহলে কি ডক্টর সেনের কাছে তার একান্ত ব্যক্তিগত কথাগুলো শেয়ার করার জন্যই এটা হলো? এটাই কি ওনার চিকিৎসা পদ্ধতি? প্রায় 15 দিন ইন্দ্রজিৎ ডাক্তার ময়ূরাক্ষী সেনের চেম্বারেও যায়নি। সেদিন ময়ূরাক্ষী চেম্বার বন্ধ করেও মনে মনে ইন্দ্রজিতের জন্য অপেক্ষা করছিল। ময়ূরাক্ষী ইন্দ্রজিৎকে বরাবর সবশেষেই অ্যাটেন্ড করে থাকে। আজ প্রায় 15 মিনিট হয়ে গেল পেশেন্ট দেখা শেষ করেছেন, কিন্তু এখনও ইন্দ্রজিৎ আসেননি, ফোনও করেননি। ভদ্রলোক একা থাকেন বলেছিলেন। কোনো বিপদ আপদ হলো না তো? একবার ফোন করবে ভেবেও কি মনে হতে ফোনটা আর করলো না। বড় লাইটটা বন্ধ করে হালকা নীল লাইট জ্বালিয়ে ভাবছিল, ভদ্রলোক তো অদ্ভুত, কেমন আছেন একবার জানালেন না। মাথাটাও কেমন যেন দপদপ করছে। আপন মনেই বলল, না, এবার উঠতেই হবে। তার কাছে প্রতিদিনই বিভিন্ন ধরনের পেশেন্ট বিভিন্ন সমস্যা নিয়ে আসে। শুধু শুধু ইন্দ্রজিতের সমস্যা নিয়ে তার কিসের এত মাথা ব্যথা? কিন্তু সারা দিনের কাজের ব্যস্ততার মধ্যে শুধু ইন্দ্রজিতের একটা ফোন পাওয়ার জন্য কেনই অপেক্ষা? শুধুই কি মানসিক অবসাদগ্রস্ত তরতাজা একটা যুবককে সুস্থ করে তুলতে? 7-5 ভাবতে ভাবতে চেয়ার ছেড়ে উঠতে যাবে এমন সময়
ঘরে একজন মধ্যবয়সী সুন্দরী অভিজাত চেহারার মহিলা বিপরীত দিকে চেয়ারে এসে বসল। ডাক্তার সেন বললেন, এই কি, কে আপনি? কে আপনাকে ঢুকতে দিল? আপনার কি আজকের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? মহিলা বললেন, তুমি কি তোমার বিশেষ কোনো পেশেন্টের জন্য অপেক্ষা করছো? আপনি কি করে জানলেন? আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, জেনেছি সেটাই বড় কথা। তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করছো না তো? ঠিক আছে, 1 মিনিট আমি বড় লাইটটা জ্বালি। কোনো দরকার নেই, আমি বেশি আলো সহ্য করতে পারি না, চোখের সমস্যা আছে। আচ্ছা, শুনেছি তুমি নাকি মানুষের মনের অতীত কাটাছেঁড়া করে মনের চিকিৎসা করো। ময়ূরাক্ষী বললেন, ঠিকই শুনেছেন, সব মনোরোগ বিশেষজ্ঞরাই এটাই করেন। কিন্তু তোমার নিজেরই মনের মধ্যে একটা জটিল সমস্যা বেঁধে আছে। ময়ূরাক্ষী বললেন, সমস্যা? এসব কি বলছেন আপনি? ভদ্রমহিলা বললেন, একবার নিজের মনটা হাতড়ে দেখো তো। তোমার মনের মধ্যে একটা বিশেষ পুরুষ ঘাপটি মেরে বসে আছে, তাকে বের করতে পারছো না কেন? কেনই বা শুধু তার জন্যই অপেক্ষা করছো? ময়ূরাক্ষী একটু মেজাজ গরম করে বললেন, আপনি কে বলুন তো? ও মা! মুহূর্তের মধ্যে ভদ্রমহিলা উধাও হয়ে গেলেন। অ্যাটেন্ডেন্সকে গলা তুলে বললেন, এই যে ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন, তাকে একবার ডাকো তো। ম্যাডাম, আমি তো কাউকে ঘরে ঢুকতে বা বেরোতে দেখিনি। ও, তাহলে আমার মনের ভুল। আপনি আপন মনেই বিড়বিড় করে বললেন, আমি এটা কাকে দেখলাম? কি বলে গেলেন উনি? সেও কি ইন্দ্রজিতের মতো হ্যালুসিনেশন দেখছে? তার লাইফে ইন্দ্রজিৎ একটা ব্যতিক্রমী পেশেন্ট। তার কথা ভাবতে ভাবতেই কি এসব হচ্ছে? পরদিন ডাক্তার ময়ূরাক্ষী সেন নিজের সঙ্গে ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে অনেক ইতস্তত করেও ইন্দ্রজিৎকে ফোন করলো। ও প্রান্ত থেকে ইন্দ্রজিৎ বলল, বলুন ম্যাডাম, আপনি 15 দিনের মধ্যে একবার ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলেন না কেন? মনে রাখবেন, আপনি আমার পেশেন্ট। এর মধ্যে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা বা ঘুমের ব্যাঘাত হয়নি। আমি কিন্তু আপনাকে একবারও বলিনি আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। ইন্দ্রজিৎ বলল, সরি ম্যাডাম, আসলে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমার কাছে অযৌক্তিক ও অবাস্তব মনে হলেও ঘটেছিল। আমি আপনার কাছে সংকোচবশত যেতে পারিনি, কিন্তু বারবার মনে হয়েছিল এটা আপনার কাছে গোপন করা উচিত নয়। কি হয়েছিল? ইন্দ্রজিৎ বলল, দিন 10 আগে একদিন দুপুরে আপনার মধ্যে আমার হ্যালুসিনেশন হয়েছিল। সেটা শুনলে আপনি মনে হয় আমাকে পুরোপুরি পাগল ভাববেন। তবে এই কটা দিন রাতে আমার কোনো সমস্যাই হয়নি। দেখুন মিস্টার লাহিড়ী, আমার কাছে কিছু গোপন করলে আপনি কোনো দিনই সুস্থ হতে পারবেন না। আপাতত হয়তো আপনার মনে হচ্ছে আপনি সমস্যামুক্ত হয়েছেন। আপনি আজকেই আমার চেম্বারে একবার আসুন, আমি ঘটনাটা শুনতে চাই। ময়ূরাক্ষী সেন বললেন, বসুন মিস্টার লাহিড়ী, এবার বলুন তো আপনি দিনে দুপুরে কি দেখলেন? ইন্দ্রজিৎ পুরো ব্যাপারটা বলল, এটার আপনি কি ব্যাখ্যা দেবেন? খুব সোজা ব্যাখ্যা। মাংসটা সেদিন আপনি নিজে গ্যাসে বসিয়ে এসেছিলেন, আর সেদিন আপনি মায়ের মতো মাংস রান্না করতে চেয়েছিলেন বলেই মাকে কল্পনায় দেখেছিলেন। আপনি যখন বলছেন তখন সেটাই আমাকে মেনে নিতে হবে। কিন্তু ম্যাডাম, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে আমি নিজেই একটা ব্যাপারে খুব কনফিউশনে আছি। আমার মনে হচ্ছে পড়া বাস্তব ব্যাপারটাই ছোঁয়াছে। বাদ দিন, পরে কোনো সময় বলবো। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি গোপনে বাবার সঙ্গে যোগাযোগ ছাড়া উনি বেঁচে থাকতে আর কোনোভাবেই ওনাকে কষ্ট দিয়েছেন বা অবহেলা করেছেন? ইন্দ্রজিৎ বলল, মা বেঁচে থাকতে আমাকে অনেকবার বিয়ের জন্য অনুরোধ করেছিল, এমনকি কান্নাকাটিও করেছিল, কিন্তু আমি এটা ওটা বাহানা দিয়ে এড়িয়ে গেছি। এটাতে মা হয়তো কষ্ট পেয়েছে। আচ্ছা, আপনার বাবার সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগের ব্যাপারটা মা কি জীবিত থাকার সময় কি কোনোভাবে জেনেছিলেন? আমি ঠিক বলতে পারবো না, তবে ছুটির দিনে রাত করে বাড়ি ফিরলে মা কেমন যেন স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকতো। বুঝেছি, উনি নিশ্চিত না হলেও অনুমান করেছিলেন। আসলে আপনার মা আপনাকে হারানোর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন। আপনার এখন যা কিছু ইচ্ছে সবটা আপনার অবচেতন মনের অপরাধ বোধ থেকেই হচ্ছে। তিনি যৌবন বয়সে স্বামীর ভালোবাসা হারিয়ে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন। ঠিক আছে, এরপর কোনো ছোটোখাটো ঘটনা ঘটলে আমাকে বলবেন। আশা করছি খুব তাড়াতাড়ি আপনি সমস্যামুক্ত হবেন। ইন্দ্রজিৎ বলল, ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি তো অতিপ্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস করেন না, তাহলে পরাবাস্তব ব্যাপারটা ছোঁয়াচে বললেন কেন? আপনি কি বিশ্বাস করছেন?
না ম্যাডাম, কিন্তু এগুলো আমার সঙ্গে ঘটেছে, যার কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়েই তো আপনার কাছে আসা। ময়ূরাক্ষী বললেন, আপনার ঘটনাগুলো অ্যানালিসিস করতে গিয়েও আমার কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে। তবে চিন্তা করবেন না, আমি কেসটার প্রায় 12 আনা সলভ করে ফেলেছি। আশা করছি খুব তাড়াতাড়ি পুরোটাই সলভ করতে পারবো। এবারে প্রায় 1.5 মাস হতে চলল ইন্দ্রজিৎ আসেনি। ডাক্তার ময়ূরাক্ষী প্রায় দিনই ইন্দ্রজিতের কথাই ভাবে। কেন ভাবে, এটা তার নিজের কাছেও একটা প্রশ্ন। কত পেশেন্ট আসে যায়, তারা বেশিরভাগই সুস্থ হয়েও যায়, কই তাদের কথা তো সেভাবে ভাবে না। ইন্দ্রজিৎ নিশ্চয়ই সমস্যামুক্তই হয়েছে, সৌজন্যবশত সে একবার দেখা করতেই পারত। সেদিন শেষ পেশেন্ট দেখা হয়ে গেলে উঠতে যাবে এমন সময় উল্টো দিকের চেয়ারে চোখ পড়তেই সেই ভদ্রমহিলা বেশ হাসি হাসি মুখে বললেন, নীল আলোটা জেলে একটু বসেই যাও। ময়ূরাক্ষী যন্ত্র চালচিত্রর মতো লাইটটা বন্ধ করে মৃদু নীল লাইটের সুইচ টিপে দিল। ভদ্রমহিলা বললেন, তোমার মনের ভিতর ঘাঁটি গেড়ে থাকা পুরুষটাকে ভুলতে পারছো না তো? তুমি নাকি মনের ডাক্তার, তোমার নিজের মনটাকেই তো তুমি বাগে আনতে পারছো না। অহরহ সেই পুরুষটা তোমার গোটা মনটাকে আচ্ছন্ন করে রেখেছে। তোমার চোখের নিচে রাত জাগার ক্লান্তি কেন? এটা কি তোমার বিশেষ পেশেন্টের জন্য শুধুই চিন্তা, নাকি অন্য কিছু? তোমার পেশেন্ট এখন একদম সুস্থ, আর দেরি করাটা কি ঠিক হবে? এত বছর ধরে মেয়েদের এড়িয়ে চলা পুরুষটা কি খুব সহজেই মনের কথা মুখ ফুটে বলতে পারবে বলে তোমার মনে হয়? ওটা তোমাকেই বলতে হবে। আমার ছেলেটাকে তো আমি হাড়ে হাড়ি চিনি। ময়ূরাক্ষী চমকে উঠে কিছু বলতে যেতেই দেখলো চেয়ারটা ফাঁকা। এটা কি হ্যালুসিনেশন, নাকি তার কল্পনা, নাকি তার অবচেতন মনের ইচ্ছা? সত্যি অশরীরী বা আত্মা বলে কিছু আছে? তার আজন্মের বিশ্বাসের ভিতটা আজ এত বড় নড়বড়ে লাগছে কেন? ঘড়িতে প্রায় 9টা বাজে। ইন্দ্রজিৎকে একবার ফোন করবে, 7-5 ভেবে ফোনটা করেই ফেলল। ফোনটা রিসিভ করে ইন্দ্রজিৎ বলল, বলুন ম্যাডাম, আশা করি আপনি এখন ভালো আছেন। একবার সৌজন্যবশত আপনার আমার কাছে আসা উচিত ছিল না? অবশ্যই ম্যাডাম, আমি 2-1 দিনের মধ্যেই একবার আপনার কাছে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসতাম। এখন আসতে আপনার অসুবিধা হবে। আসছি আমি, আপনাকেও আমার কিছু বলার আছে। ইন্দ্রজিতের ফোনটা পেয়ে কিশোরী মেয়ের মতো ময়ূরাক্ষীর মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। কি বলার আছে ইন্দ্রজিতের? সে কি আজ কোনো বিশেষ কথা বলতে চায়? আধ ঘন্টার মধ্যে ইন্দ্রজিৎ চলে এলো। ডাক্তার ময়ূরাক্ষী বললেন, আগে শুনি আমাকে, আপনার কি বলার আছে? ইন্দ্রজিৎ বলল, ম্যাডাম, এই 1.5 মাসের মধ্যে মাত্র একদিন রাতে মা আমার কাছে এসেছিল, মানে ওই হ্যালুসিনেশন। কিন্তু ওই রাতে মা শুধু খানিকক্ষণ চেয়ারে বসে আমার দিকে কটমট করে তাকিয়েছিল। ময়ূরাক্ষী বললেন, তারপর? ইন্দ্রজিৎ বলল, আমি তারপর দিন ঘরে নাইট ল্যাম্প জেলে রাত জেগে বসেছিলাম এবং হাত জোড় করে বলেছিলাম, মা আমাকে ক্ষমা করে দাও। আমি লুকিয়ে বাবার সঙ্গে দেখা করলেও তোমার প্রতি ভালোবাসা আমার তিলমাত্র কম ছিল না। তারপর খুব অদ্ভুত ব্যাপার হলো। দেখলাম মা চেয়ারে এসে বসলো। মায়ের মুখটা কেমন একটা অপার্থিব আলোয় ভরে গেল। খুব মায়াময় গলায় বলল, বাবু, আমি তোকে ক্ষমা করে দিলাম। আসলে তুই ছাড়া তো এই জগৎ সংসারে আমার আপন বলতে কেউ ছিল না, তাই তোর ওপর আমার ভীষণ অভিমান হয়েছিল। এবার তুই বিয়ে কর বাবা। আমি বেঁচে থাকতে তোকে 1000 বার অনুরোধ করেছিলাম, তুই শুনিসনি। তোকে সংসারী না দেখলে যে আমি মরেও শান্তি পাচ্ছি না বাবা। তুই মনে মনে যাকে কামনা করছিস তাকে একবার মুখ ফুটে বলেই দেখ না। তারপরে মাকে আর দেখলাম না, আর তারপর থেকে মা আর আসেনি। তাকে আর স্বপ্নেও এতদিন দেখিনি। ময়ূরাক্ষী বললেন, তাহলে এখন কার স্বপ্ন দেখেন, আর কাকেই বা মনে মনে আপনি কামনা করেন? ম্যাডাম, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ময়ূরাক্ষী বললেন, আপনি আমার পেশেন্ট, আপনার এখন ব্যক্তিগত বলে কিছু থাকা উচিত নয়। আমাকে শেয়ার করা যায় না? আপনার মতো ব্যতিক্রমী পেশেন্ট আমার লাইফে প্রথম। সে কারণেই বোধহয় আপনার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। ইন্দ্রজিৎ বলল, ম্যাডাম, এখন আমি দুঃস্বপ্নেও মাকে আর দেখি না, আর এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এখন আমি আকাশ কুসুম স্বপ্ন দেখি, যে স্বপ্ন কখনো বাস্তবে রূপায়িত হওয়ার নয়। এটাতে যখন আমার সমস্যা হচ্ছে না, তখন প্লিজ এটা জানতে চাইবেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি নিজেই এইমাত্র বললেন আপনি আমার সঙ্গে, মানে আমার সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। সেই সাহসী আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে ইচ্ছে করছে। ময়ূরাক্ষী বললেন, স্বচ্ছন্দে করতে পারেন।
আপনি কি বিবাহিতা? তার আগে বলুন তো, আপনি এটা জানতে চাইছেন কেন? স্রেফ কৌতূহল ম্যাডাম, আপনি ইচ্ছে করলে উত্তর নাও দিতে পারেন। আমি জানি মিস্টার লাহিড়ী, আপনার মনে আরও অনেক কিছু জানার জন্য কৌতূহল আছে। যেমন আমি বিবাহিতা কিনা, না থাকলে আমার কোনো প্রেমিক আছে কিনা। ঠিক বলছি তো? মনে রাখবেন, আমি একজন সাইকিয়াট্রিস্ট। মানুষের মনের কথা বের করাই আমার কাজ। ইন্দ্রজিৎ বলল, ম্যাডাম, কৌতূহল মানুষের স্বাভাবিক ধর্ম, কিন্তু সেটার লিমিট ক্রস করাটাও ভদ্রতা। আমার পরিমিতি বোধ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল। ময়ূরাক্ষী বললেন, আপনাকে আমি প্রায় 3 মাসের ওপর দেখছি। টানা এতটা সময় আমি কোনো পেশেন্টকে দেখিনি। সেই হিসাবে আপনি আমার বন্ধু তো হতেই পারেন, তাই আমার ব্যক্তিগত কিছু কথা আমি আপনাকে শেয়ার করতেই পারি। আমার জীবনেও প্রেম এসেছিল, তার সঙ্গে 6 মাস মেলামেশা করে বুঝেছিলাম এর সঙ্গে সারা জীবন একসঙ্গেও থাকা যায়। সে একদিন নিজেই আমাকে প্রপোজ করে বলেছিল সে আমার সঙ্গে স্থায়ীভাবে থাকতে চায়। আমি খুশি হয়ে বলেছিলাম, আমি কিন্তু রেজিস্ট্রি বিয়ে করলে ধুমধাম করে অনুষ্ঠান করেও বিয়ে করতে চাই। তার আগে তোমার আর আমার পরিবারের সঙ্গেও আলাপ পরিচয়টা করা দরকার। কিন্তু আমার প্রেমিক একসঙ্গে থাকতে আগ্রহী, ওই যাকে বলে লিভ ইন করা। সে বিয়ের বন্ধনে আগ্রহী নয়। আমার ভালোবাসা সেদিনই ব্রেকআপ হয়ে গিয়েছিল। আমি আধুনিক মনস্ক হলেও পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। বিয়েটাকে আমি পবিত্র বন্ধন বলে মনে করি। আপনার অভিজ্ঞতা থেকে আপনি হয়তো বিয়ে বা ভালোবাসায় বিশ্বাসী নন, কিন্তু মিস্টার লাহিড়ী, আপনার বাবার মতো এক্সেপশনাল মানুষ যেমন আছে, তেমনি 50-60 বছরে বিবাহিত সুখী দম্পতিও আছেন। আমার নিজের দাদু ঠাম্মার প্রায় 60 বছরের বিবাহিত জীবন। তাদের ভালোবাসার বন্ডিং দেখলে আপনার ধারণাই পাল্টে যেত। আপনার মাও আপনার জীবনে একজন ব্যতিক্রমী মহিলা। তিনিও ইচ্ছে করলে দ্বিতীয় বিয়ে করতেই পারতেন, কিন্তু তিনি শুধু আপনার জন্যই ছোট্ট বৃত্তের মধ্যে নিজেকে আটকে রেখেছিলেন। আপনার কাছে আরও একটা পরামর্শ করার জন্য ডেকেছিলাম। আমার সেই প্রেমিক এখন কিছুদিন থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। কি করা যায় বলুন তো? ইন্দ্রজিৎ বলল, এটা তো খুব আনন্দের খবর। রাজি হয়ে যান। আপনি মন থেকে বলছেন? কি মুশকিল, আমার বলা না বলাতে কোনো ফ্যাক্টর নয়। সিদ্ধান্তটা তো আপনিও আপনার পরিবারের নেওয়ার ব্যাপার। ময়ূরাক্ষী বললেন, তোমার বলাটা যদি আমার বড় ফ্যাক্টর হয়? একবার যার প্রতি বিশ্বাস ভেঙে যায় তাকে নতুন করে বিশ্বাস করা যায়? আমি নিশ্চিত জানি তুমি এখন স্বপ্নে শুধু আমাকেই দেখো, শুধু মুখ ফুটে বলতে পারছো না। ইন্দ্রজিৎ চমকে উঠে বলল, ম্যাডাম? ম্যাডাম না, বলো ময়ূরাক্ষী কিংবা ময়ূর। জানো, তোমাকে এটা মুখ ফুটে বলার ব্যাপারে তোমার মাই আমাকে সাহায্য করেছেন। তিনি 2 দিন আমার কাছে এসেছিলেন। বিজ্ঞান বলবে এটা আমার অবচেতন মনের হ্যালুসিনেশন, কিন্তু আমি আজ বলছি মৃত্যুর পরেও কিছু আছে। ইন্দ্রজিৎ বলল, ম্যাডাম, এ কথা আপনি বলছেন? শুধু তোমাকেই বলছি। আজ ঘরটা পুরো অন্ধকার করে তুমি আমি দুজনেই তোমার মাকে একবার মনে মনে ডাকি। তুমি রাজি তো ইন্দ্র? রাজি ম্যাডাম। ময়ূরাক্ষী বলল, ইন্দ্র, কিছু দেখতে পাচ্ছ? পাচ্ছি ময়ূর, আমার মায়ের আবছা অবয়ব। এবার বলো, এখন তোমার ভালোবাসার ওপর বিশ্বাস আছে? ইন্দ্রজিৎ বলল, আমি তোমাকে ভালোবাসি ময়ূর। আজ থেকে তুমি পরিপূর্ণ সুস্থ ইন্দ্র। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।